বাংলাদেশে তো আর 2 দিন পরে ইলেকশন, সাধারণ নির্বাচন। তো যেহেতু এটা তো স্বাভাবিকভাবেই ধরে নিতে হবে বাংলাদেশের মিডিয়াগুলো ওই ইলেকশন নিয়ে ব্যস্ত থাকবে, নানা রকম মন্তব্য করবে, কে বা কারা ক্ষমতা আসতে পারে এ ব্যাপারে বিশ্লেষণ করবে এবং লোকজনও উৎসুক হয়ে এগুলো কি শুনবে। এটাই কিন্তু কাম্য, তাই না? কিন্তু ঘটনা দেখা যাচ্ছে একেবারে কমপ্লিটলি তার উল্টো। নির্বাচনী খবর নিয়ে আলাপ আলোচনা বা প্রচার যতটুকু হচ্ছে তার চাইতে বেশি দেখলাম যে বাংলাদেশের মিডিয়াগুলোতে খবর প্রচারিত হচ্ছে এবং আলাপ আলোচনা হচ্ছে, চুলচেরা বিশ্লেষণ হচ্ছে সাংবাদিকরা এবং একই সাথে জাস্ট ব্যবসায়ীরা। হ্যাঁ, ব্যবসায়ী মহল আছে না বাংলাদেশে, তারা এবং সাংবাদিকরা। তো তারা কী নিয়ে ব্যস্ত ব্যস্ত হচ্ছে ভারত আর আমেরিকার এই যে নতুন যে এগ্রিমেন্ট, যে ওই যে ট্যারিফ সম্পর্কিত যে এগ্রিমেন্ট, এবং অবশ্যই যে ইউরোপীয় ইউনিয়নের সাথে যে এফটিএ করলো ওইটা। তো ওইটা নিয়ে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের যে ব্যবসায়ীদের টনক নড়ছে এবং ওরা হলে অনেকটা কি বলা যায়, মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। আর অন্তর্বর্তীকালীন সরকার ওরা এটা নিয়ে মাথা ঘামাচ্ছে না, কারণ দরকারও নেই, আর বেশি দিন তো তার আর ক্ষমতায় নেই, তাই না? অতএব 12 তারিখ ইলেকশন হলে তারপরে 10, 15, 20 দিন বা 1 মাস বড় জোর, এর মধ্যেই তো তাদেরকে মানে বিদায় নিতে হবে। তাদের তো আর কোনো বক্তব্য বিবৃতি নেই। সো এখানে ভারত কার সাথে কি চুক্তি করলো না করলো এইটা নিয়ে এখন অন্তর্বর্তীকালীন সরকারের মাথা ব্যথার কোনো কারণ নেই এবং সেহেতু তাদের তরফ থেকে কোনো বক্তব্য বিবৃতিও নাই। তবে আন্তর্জাতিক খেলোয়াড় আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি তো আন্তর্জাতিক খেলোয়াড়, আন্তর্জাতিকভাবে বেশ সম্মানীয় ব্যক্তি। আমরা কিন্তু আশা করছিলাম যে উনি ক্ষমতায় যখন আসবেন বা এসে যখন গেছেনই, তখন নিশ্চিতভাবে আমরা মানে বাংলাদেশ ভারতের থেকে অনেক বেশি কূটনীতি এবং আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের যে সুযোগ সুবিধাগুলো, এগুলোতে আমরা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবো, অন্তত ভারতের থেকে তো বটেই। কিন্তু বাস্তবে দেখা গেল যে ফল কমপ্লিটলি উল্টো। অর্থাৎ এগোনো তো দূরের কথা, যেটুক ওই যে তথাকথিত ফ্যাসিস্ট হাসিনা, তাই না, ফ্যাসিস্ট হাসিনা যেটুক বাংলাদেশে করে রেখে গেছিল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, নানা রকম আন্তর্জাতিক সুযোগ সুবিধার ক্ষেত্রে, ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে দেখা গেল সেগুলো 4 ভাগের 1 ভাগে নেমে আসছে, আর 3 ভাগই নাই। বাংলাদেশের থেকে বৈদেশিক বিনিয়োগ একেবারে মানে বলতে গেলে উধাও। তারপরে এই যে বাংলাদেশের থেকে ওই গার্মেন্টস পণ্য রপ্তানিও একেবারে আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছে। শত শত গার্মেন্টস বন্ধ হয়ে গেছে, লাখ লাখ লোক বেকার হয়ে গেছে এবং বাংলাদেশের সামনে এখন গহীন অন্ধকার। কোনো রকম কোনো সুযোগ সুবিধা অন্তত আসছে ডক্টর মোহাম্মদ ইউনূস যে করে গেছেন, যার ভিত্তিতে ভবিষ্যতে বাংলাদেশ উঠে দাঁড়াতে পারে বা আলোর মুখ দেখতে পারে, এ ধরনের কোনো কিছুই কিন্তু আমাদের নজরে পড়ে নাই। পক্ষান্তরে ভারতের সাথে নানা রকম তেললেসমাতি কারবার করছে কে? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী করছে? এই 25% ট্যাক্স, ওই ট্যারিফ, এই 50% ট্যারিফ, তারপরে একবার তো বললো যে 500% ট্যারিফ দিয়ে দিবে, তাই না? এবং এই সমস্ত খবর যখন প্রসারিত হচ্ছিল তখন বাংলাদেশের লোকদের উল্লাস কিন্তু চোখে পড়ার মতো ছিল। বাংলাদেশের লোকজন কিন্তু ভাবছিল যে এইবার ভারত কত ধানে কত চাল বুঝিবা। তো বাংলাদেশের উপরে তো 35% ট্যারিফ ধার্য করেছিল, তাই না? তো বাংলাদেশের সরকার লোকজন গিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সাথে আলাপ আলোচনা করে সেটাকে 20%-এ নামিয়ে আনছিল, তাই না? আর ভারতের কেউ কিন্তু তখন আলাপ আলোচনা করার জন্য যায় নাই। তারা ধীর নীতি গ্রহণ করেছে, মানে ধীরে চলো নীতি গ্রহণ করছিল এবং তারা মনে হয় জানতো যে এইগুলো হলো ডোনাল্ড ট্রাম্পের ধাপ্পাবাজি, ছাপাবাজি অথবা ড্রামেটিক কিছু চাল। সে বেসিক্যালি নাটকীয়ভাবে অনেক কিছু করতে চায়, বাট ভারত সেই সাথে তাল মিলায় নাই এবং ফলাফল তো আমরা এখন দেখতে পেলাম। আমেরিকা ভারতের পণ্যের উপরে শুল্ক নামিয়ে আনছে কত? 18%, তাই না? বাংলাদেশের থেকেও কম। তো ঘটনা যখন এইরকম, তখনই কিন্তু ওই বাংলাদেশের ব্যবসায়ী যারা নাকি ওই আমেরিকাতে পণ্য রপ্তানি করে, বিশেষ করে গার্মেন্টস, এবং ইউরোপীয় ইউনিয়নে গার্মেন্টস রপ্তানি করে, তারা কিন্তু বুঝে গেছে ঘটনার মাহাত্ম্য। এইবার যে এই সমস্ত মার্কেট থেকে বাংলাদেশ যে একেবারে ঝেঁটিয়ে বিদায় হওয়ার
একটা অবস্থায় চলে গেছে এবং আগামী 4-6 মাসের মধ্যেই যে সেটা একেবারে ব্যাপকভাবে প্রকট হয়ে দাঁড়াবে এবং সামনে ইলেকশনের মধ্য দিয়ে যে বা যারাই ক্ষমতা আসুক তারাও যে এটা ওভারকাম করতে পারবে না, এই জিনিসটা ওই রাজনীতিবিদরা তো এখন আছে ওই ইলেকশন নিয়ে, অন্তর্বর্তীকালীন সরকার আছে ইলেকশনের আয়োজন নিয়ে, বাট যারা ব্যবসায়ী তারা কিন্তু এটার মাঝে যা বুঝতে পেরে তারা কিন্তু এখন মানে তাদের কিন্তু অন্তরাত্মা একেবারে থরথর কম্পমান হয়ে গেছে এবং সেই হেতু তারা কিন্তু এই যে টেলিভিশন চ্যানেলের রুমে এসে নানা রকম আলাপ আলোচনা, কথাবার্তা, বিচার বিশ্লেষণ এগুলো করছে এবং সেই হেতু এই যে দেখেন এখানে একটা আলোচনায় অংশ নিয়েছিল এক ব্যবসায়ী নেতা, তো শিরোনাম দিয়েছে দেখেন, কূটনীতিতে এগিয়ে ভারত, বাংলাদেশ কেন পিছিয়ে। আসলে ঘটনাটা কি জানেন? ঘটনাটা হচ্ছে যে বাংলাদেশের লোকজন এই বিশ্ব প্রেক্ষিতে মানে জিওপলিটিক্যাল যে সিচুয়েশান, এখানে বাংলাদেশের যে পজিশন কি, বাংলাদেশের অধিকাংশ লোকজন এটা কিন্তু মনে হয় যে একেবারেই উপলব্ধি করে না এবং সেই হেতু ওই যে বাংলাদেশের রাজনৈতিক নেতা অথবা ব্যবসায়ী নেতা এরা উপলব্ধি করে না। এরা মনে করে যে তাদের যে অবস্থান ভারতের ওই একই অবস্থান। হ্যাঁ, এটাই কিন্তু মনে করে, বিস্ময়কর হলো এটাই কিন্তু সত্য। বাংলাদেশের অধিকাংশ লোকজন মনে করে বিশ্ব দরবারে জিওপলিটিক্যাল যে প্রভাব বলা হয় সেখানে বাংলাদেশেরও যে প্রভাব বা ভূমিকা ভারতেরও একই প্রভাব বা ভূমিকা, একটুও বেশি না। এবং এই হেতু কিন্তু বাংলাদেশের যে লোকজনরা বলে আমরা ভারতের চোখে চোখে রেখে কথা বলবো, আমরা সমান অধিকার বজায় রাখবো, হ্যাঁ, মানে এই সমস্ত কথাবার্তা বলে। আচ্ছা, এরা কি দেখে না যে আসলে একটা দেশ যদি বড় হয়, শক্তিশালী হয়, অর্থনৈতিকভাবে যদি অনেক প্রভাবশালী হয় এবং রাজনৈতিক অঙ্গনে, কূটনৈতিক অঙ্গনে যদি তার ব্যাপক প্রভাব প্রতিপত্তি থাকে, সে তার পার্শ্ববর্তী দেশের সাথে যে সমান আচরণ করে না, এটার জাজ্জল্য প্রমাণ তো এই আমেরিকা, তাই না? এই আমেরিকা কথা নাই বার্তা নেই, দাম করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসলো, তারপরে ওই ধুমকি ধামকি দেয় কি মেক্সিকোকে, তারপরে কানাডাকে, কি দেয় নাকি দেয় না? আচ্ছা, ভারত কি আজ পর্যন্ত বাংলাদেশকে কোনো দিন হুমকি ধামকি দিয়েছে? আমরা তো শুনি নেই। এই যে ডোনাল্ড ট্রাম্প বলছে কানাডা আত্মীকরণ করে নিবে, তাই না? তারপরে গ্রিনল্যান্ড দখল করে নেবে, এই সমস্ত কথাবার্তা বলে না? তো এখন এই যে কানাডার লোকজন তো খেপে যেতে পারে, এই আমেরিকা, তোমাদের যে মর্যাদা আমাদেরও সে একই মর্যাদা, আমরা চোখে চোখে রেখে কথা বলবো, এই ধরনের কথা কি কানাডার লোকজন বলতে পারে নাকি পারে না? অবশ্যই পারে, কিন্তু বলে না কেন? জানে এই ধরনের বলার পরিণতি ভয়াবহ। আসলে এই জিওপলিটিক্যাল সিচুয়েশনে কোথায় কি ঘটে না ঘটে, বা বিশ্বের পরাশক্তি যে দেশগুলো আছে, মোড়ল যারা আছে অর্থনৈতিক সামরিকভাবে অত্যন্ত শক্তিশালী, তারা যে কী আচার আচরণগুলো করে, এগুলো বাংলাদেশের রাজনীতিবিদ বা বাংলাদেশের লোকজন, ইয়াং জেনারেশন, এগুলো মনে হয় খেয়াল টেয়াল করে না। আর যদি জানেও তাহলে ধর্মীয় জজবায় এতটাই উন্মাদ হয়ে আছে, এরা গায়ের জোরে ভারতকে ওই মনে করে ভারতের কি অবস্থা। ওই বাংলাদেশের ওই নেতা টেতারা তো বলে যে ভারতের লোকজন নাকি এখনও মাঠে ঘাটে ওই বাগানে নাকি পায়খানা করে। আসলে করতো একসময়, যে করতো না তা না, আসলেই করতো একসময়, এমন না যে করতো না, বাট এখন তো করে না। এই যে ভারতে আছি, ঘুরে বেড়াই, আমি গাঁও গ্রামে, গ্রাম অঞ্চলে আমি তো দেখি, আমি তো কোনো কুড়িয়ে ঘরও দেখি না, আমি তো কুড়িয়ে ঘরও তেমন দেখি না। হয়তো এখনও কুড়িয়ে ঘর আছে ওই মনে করেন উড়িষ্যা বিহারের প্রত্যন্ত অঞ্চল যেখানে সাঁওতাল টাওতাল বাস করে, ওখানে হয়তো অল্প কিছু থাকতেও পারে, বাট ইন অ্যাভারেজ আমি দেখলাম যে এই পশ্চিমবঙ্গে সাধারণ মানুষেরও ওই মিনিমাম একটা টিল্ডিং আছে এবং সেই হেতু তারা বাগানে পায়খানা টায়খানা করে না। বাট বাংলাদেশের মানুষ কিন্তু তাই মনে করে, বাংলাদেশের মানুষ তাই মনে করে এবং এই হেতু বাংলাদেশের মানুষ মনে করে ভারত কোনো দেশ নাকি, এর কোনো ভাত্তা আছে নাকি, চোখে চোখ রেখে কথা বলবো, এত বড় দুঃসাহস, ভারতের বিরুদ্ধে জিহাদ করব। ভারত সম্পর্কে বাংলাদেশের মানুষের ভয়ঙ্কর ঈর্ষা মিশ্রিত অজ্ঞতা এবং আমার কাছে কেন জানি মনে হয় ভয়ঙ্কর রকম হিংসা, এবং যেটা নাকি বস্তুত ধর্মীয় কারণে। কারণ বাংলাদেশ সহ্যই করতে পারে না যে তাতে মানে ইসলাম অনুযায়ী ভারতের হিন্দুরা তো মুশরিক, তাই না? এই মুশরিকরা যে বাংলাদেশের থেকে অনেক উপরে থাকবে, অনেক উচ্চে তাদের স্থান থাকবে এই বিশ্ব পরিসরে, এটা এরা মেনেই নিতে পারে না, অ্যান্ড দিস ইজ ইনফেরিয়রিটি কমপ্লেক্স আই থিঙ্ক। তো যাই হোক,
তা যদি না হয় তাহলে এই ধরনের বক্তব্য দেয় কী করে যে ভারত কূটনীতিতে এগিয়ে বাংলাদেশ পিছিয়ে? আরে বাবা, এ বাংলাদেশকে কি এই পৃথিবীর কোনো দেশ কি গুরুত্ব দেয় নাকি? বা বাংলাদেশ বলে কোনো দেশ আছে? এটা তো আমেরিকার অধিকাংশ মানুষ জানেই না, কানাডার অধিকাংশ মানুষ তো জানেই না। এখন এইটা কি বাংলাদেশের লোকজন জানে? বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে কানাডা বা আমেরিকাতে ঘোরাঘুরির প্রেক্ষিতে যখন কোনো জায়গায় একটু হালকা পাতলা কথা হয়, তখন কিন্তু অনেক ক্ষেত্রে জিজ্ঞেস করে বসে যে তুমি কোন দেশ থেকে? তো বলি বাংলাদেশ। বাংলাদেশ এরকমভাবে উচ্চারণ করে, মনে হয় জানি একটা মজা করে ব্যঙ্গ করে হয়তো উচ্চারণ করলে, হলে তা না। আমরা যেমন ওই ইংরেজি শব্দ অনেক ক্ষেত্রে এমনভাবে উচ্চারণ করি, ইংরেজদের কাছে ব্যঙ্গাত্মক মনে হতে পারে, বাট আমাদের দেশকে ওইভাবে উচ্চারণ করে, এখন কিছুই তো করার নেই, আমাদের কাছে ব্যঙ্গাত্মক মনে হতে পারে, বাট দ্য রিয়ালিটি ইজ most of the people of Canada or the USA don't know about Bangladesh. They don't even know the name of a country named Bangladesh. হ্যাঁ, তো যাই হোক, এখন কথা হচ্ছে তারপরও বাংলাদেশের মমিন মুসলমান তৌহিদি জনতা তারা কিন্তু মনে করে দূর ভারত কোনো দেশ হলো নাকি। অ্যান্ড দ্যাটস হোয়াই তারা কিন্তু এই ধরনের প্রশ্ন করে যে কূটনীতিতে ভারত এগিয়ে গেল, বাংলাদেশ কেন এগোলো না? কিন্তু তারা কোশ্চেনকালে এই বিশ্লেষণে যাবে না বা এইটা বোঝার জন্য চিন্তা করবে না যে হ্যাঁ ভারত কেন এগিয়ে গেল, এই চিন্তা কিন্তু তারা করবে না। তারা মনে করে কি জানেন, ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসছিল, ভাবছিল যে এইবার আমেরিকা তো তার পক্ষে আছে, অতএব লেজুড় বৃত্তি করে যদি কোনো কিছু আদায় করা যায়, আর সেইখানে ভারত যদি কোনো বিপদের মধ্যে থাকে বা কোনো নেগোসিয়েশনের একটা ঝামেলার মধ্যে থাকে, তখন ওই যে যেমন যখন 50% ট্যারিফ ধার্য করলো ট্রাম্প, বাংলাদেশের মানুষ বহুত খুশি, এইবার ভারত জালে জাল নাকি আদায় জাল বুঝবা। আর ওদিকে বাংলাদেশে যে আলাপ আলোচনা করে 20% ট্যারিফ নিয়ে আসলো না, ওই জন্যই কিন্তু লাভ ছিল, অর্থাৎ লেজুড় বৃত্তি করে ভাব দেখাচ্ছিল তারা বিশাল কিছু, এবং এটাকেই তারা বীরত্ব মনে করে, বীর পুরুষের পরিচয়ক মনে করে। ভেরি স্যাড, রাইট? থ্যাংক ইউ।